অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। ক্লাস পরিচালনায় আমি মোহাম্মদ আকরাম হোসেন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, আমলা সরকারি কলেজ, মিরপুর, কুষ্টিয়া। আজ আলোচনার বিষয় সরকারের অঙ্গসমূহ। আমরা জানি রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র গঠিত হয় চারটি গুরুত্বপূর্ণ উপাদানের সমন্বয়ে: নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। আর সরকার হলো রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান উপাদান। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের শাসন ব্যবস্থা সফলভাবে পরিচালনার জন্য রয়েছে একটি সুনির্দিষ্ট প্রশাসনিক কাঠামো। এই কাঠামোতে সরকারের তিনটি শাখা রয়েছে: 1 আইন বিভাগ, 2 শাসন বিভাগ এবং 3 বিচার বিভাগ। সরকারের এই তিনটি বিভাগগুলোর মধ্যে একদিকে সুসম্পর্ক, অন্যদিকে থাকবে ক্ষমতার ভারসাম্য। একটি সরকার কতটা গণতান্ত্রিক তা নির্ভর করে ওই দেশের আইন বিভাগের ক্ষমতা, শাসন বিভাগের কর্মদক্ষতা ও বিচার বিভাগের স্বাধীনতার উপর। যদি আইন বিভাগ সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে পারে, শাসন বিভাগ আইন বিভাগের উপর দায়বদ্ধ থাকে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ স্বাধীন, নিরপেক্ষ ও অন্য কারো হস্তক্ষেপ মুক্ত হয়ে বিচার কার্য পরিচালনা করতে পারে, তাহলে নিঃসন্দেহে ওই রাষ্ট্র গণতান্ত্রিক। আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তিনটি উপাদানের প্রথমে আলোচনা করব আইন বিভাগ নিয়ে। আমরা জানি আমাদের আইন বিভাগ রয়েছে এবং আইন বিভাগের নাম জাতীয় সংসদ। আইন বিভাগ জনপ্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় আইন প্রণয়ন করে থাকে। বাংলাদেশের সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইনসভার কথা উল্লেখ আছে। যেহেতু বাংলাদেশ আয়তনে খুব বিশাল নয় এবং জনসমষ্টিও সামঞ্জস্যপূর্ণ, এ অর্থে আমাদের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। যে রাষ্ট্রের আয়তন বিশাল হয় এবং জনসংখ্যাও সেই অনুপাতে অনেক হয়, সেই রাষ্ট্রগুলো সাধারণত দ্বিকক্ষ বিশিষ্ট হয়। যেমন আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, ভারতের কথা বলতে পারি। এ সকল রাষ্ট্রের আয়তন এবং জনসংখ্যা এত বিশাল যে সেন্ট্রালি কেন্দ্র থেকে এটা পরিচালনা করা অনেকটাই কঠিন। সে কারণে শাসনতান্ত্রিক সুবিধার কারণে সেখানকার আইনসভাগুলো হয় দ্বিকক্ষ বিশিষ্ট, কিন্তু বাংলাদেশের আইনকক্ষ বা আইনসভা এক কক্ষ বিশিষ্ট হয়ে থাকে। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। আমাদের সংবিধানের 65(1) অনুচ্ছেদ অনুসারে জাতীয় সংসদ নামে বাংলাদেশে একটি সংসদ থাকবে এবং এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত থাকবে। অর্থাৎ একটি রাষ্ট্রের প্রয়োজনীয় আইন তৈরি করা, সংশোধন করা, সংযোজন করা, বিয়োজন করা, এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব সাধারণত আইনসভা পালন করে থাকে। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ অবস্থিত। আমাদের জাতীয় সংসদের গঠন কাঠামো যদি আমরা দেখি, সেখানে দেখতে পাবো জাতীয় সংসদের সাধারণ আসন সংখ্যা 300। একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহ হতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে 300 জন সংসদ সদস্য নির্বাচিত হবেন। এছাড়া 50টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে। তারা সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন। তবে মহিলারা সংরক্ষিত আসন ছাড়াও সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হতে পারবেন। এ অর্থে আমাদের বর্তমানে জাতীয় সংসদের আসন রয়েছে 350টি। 300টি আসন সবার জন্য উন্মুক্ত এবং 50টি আসন শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত। সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের মধ্য হতে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন।
সংসদের জন্য একটি আলাদা সংসদ সচিবালয় থাকবে। শাসন বিভাগ সরকারের 3টি বিভাগের মধ্যে দেশ পরিচালনা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শাসন বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাসন বিভাগই সরকারের আসল চালিকা শক্তি। সাধারণ অর্থে শাসন বিভাগ হলো সরকারের সেই বিভাগ যারা প্রচলিত আইন অনুযায়ী শাসনকার্য পরিচালনা করে থাকে। সংকীর্ণ অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গঠিত বিভাগকে বোঝায়। ব্যাপক অর্থে আইন বলবৎকরণে নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে শাসন বিভাগ গঠিত হয়। অর্থাৎ রাষ্ট্রপতি থেকে শুরু করে চৌকিদারের ন্যায় তৃণমূল পর্যায়ের সাধারণ কর্মচারী পর্যন্ত সকলেই শাসন বিভাগের অন্তর্ভুক্ত হয়ে থাকে। এক কথায় শাসন বিভাগ হলো আইনসভা কর্তৃক প্রণীত আইনের বাস্তবায়নের উদ্দেশ্যে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সমন্বয় সাধন। শাসন বিভাগে শীর্ষ 2 পদ হল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বাংলাদেশের ন্যায় সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত পদ্ধতির সরকার ব্যবস্থায় সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী, যাকে কেন্দ্র করে শাসন বিভাগ আবর্তিত হয়। বিচার বিভাগ গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের বিভাগসমূহের মধ্যে সর্বাপেক্ষা মর্যাদাপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ। বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যকারিতার উপর সুশাসন অনেকাংশে নির্ভর করে। এটি নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা রক্ষার প্রহরী হিসেবে কাজ করে। বস্তুত বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা ছাড়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অর্থহীন হয়ে দাঁড়ায়। সাধারণভাবে বলা যায়, সরকারের যে বিভাগ বিচার কার্য সম্পাদন করে তাকে বিচার বিভাগ বলে। অর্থাৎ যে বিভাগ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রচলিত আইন ও নিয়মকানুন দ্বারা বিচার কার্য পরিচালনা করে তাকে বিচার বিভাগ বলে। বাংলাদেশের বিচার বিভাগও এর ব্যতিক্রম নয়। বিচার কার্য পরিচালনার পাশাপাশি সংবিধানের ব্যাখ্যা করাও বিচার বিভাগের অন্যতম দায়িত্ব। সংবিধান অনুসারে বাংলাদেশে বিচার বিভাগের অবস্থান অত্যন্ত মর্যাদাপূর্ণ। সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন, আর এই সংবিধানের পবিত্রতা ও মর্যাদা রক্ষার জন্য বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়েছে। সংবিধানের বিধি বহির্ভূত যে কোনো আইন বাতিলযোগ্য। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশ সরকারের বিচার বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে থাকে। বাংলাদেশের বিচার বিভাগ সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়ে গঠিত হয়। সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং প্রত্যেক বিভাগে আসন গ্রহণ করার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি যেরূপ সংখ্যক বিচারক নিয়োগের প্রয়োজন মনে করবেন, সেরূপ সংখ্যক বিচারক নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতি নামে অভিহিত হবেন। প্রধান বিচারপতি ও আপিল বিভাগে নিযুক্ত বিচারকগণ আপিল বিভাগে আসন গ্রহণ করবেন এবং অন্য বিচারকগণ হাইকোর্ট বিভাগে আসন গ্রহণ করবেন। প্রধান বিচারপতি ও অন্য বিচারকগণ বিচার কাজ করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন থাকবেন। ধন্যবাদ সকলকে। আগামী ক্লাসে অন্য একটি টপিকস নিয়ে আলোচনা করব, সেই প্রত্যাশাই শেষ করছি।